ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে তারেক জিয়ার আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপির হিসাব নিকাশ নাই। দর্শক, মিসফরচুনস নেভার কামস অ্যালন। বিপদ একা আসে না। যখন তারেক রহমান পরাজিত হবে, ধরা খাবে, এটা যেহেতু তার নিয়তি, অতএব ধরাটা একদিক থেকে কেন খাবে, চারদিক থেকে খাবে। তো এরকমই এখন তারেক রহমান চারদিক থেকে ধরা খাচ্ছে, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। একদিকে যোগসুতে তারেক রহমান নিজের আই হ্যাভ এ প্ল্যান মারা, আর একদিকে তার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়, আর তার ডান হাত সালাউদ্দিন বলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। মজা না? ধরা খেলে এরকমই খেতে হয়। নিজ দলের নেতা খুন হয়, কিচ্ছু বলতে পারে না, মেনে নিতে হয় যে বিচারও চাই না। বুঝতে পারছেন ধরা খাওয়া কত প্রকার, কি কি এরকম সামনে আরো কত বিপদ তারেক রহমানের দেখবেন। একদম রাজনীতি সব এলোমেলো হয়ে যাবে। আবার তারেক রহমানের যে এক্সট্রা সিকিউরিটি, এগুলোর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, যে তার প্রতি যে প্রশাসনের পক্ষপাত, এগুলো চলবে না। পুরো জনতা জেগে উঠেছে, জনগণ সোচ্চার। ইটস ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। দর্শক, এই জায়গায় তারেক দেশে এসেছেন বেসিক্যালি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে। দিল্লি বলেছে যে তুমি যাও, আমরা দেখব, ক্ষমতা এনে দেব, সিকিউরিটি দেব। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে ১.৫ বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগকে এনে দিবে। এটা হচ্ছে বিএনপির হিসাব নিকাশ, মানে ভারতের হিসাব নিকাশ। এরা বুঝে না। এরা তো ভেবেছিল যে রে বাবা, আমরা সারা জীবন ভারতের পা চেটে হুজুরদেরকে দূরে সরিয়ে রেখে, এই যে ২০১৩ সাল থেকেই তো হুজুরদের দেখতে পারি না। ভারত কি মনে করবে, কি মনে করবে। এই যে জামাতের সাথে মিশতে যায় না, জামাত যুগপথে নাই, ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, জামাত দাওয়াত দিলেও যায় না। কেন? যে ভারত রাগ হবে। তো ভারতের মন জয় করতে এত চেষ্টা করেও কিচ্ছু পারলো না। আর এখন ভারত তারেক রহমানকে ক্ষমতায় এনে দিতে চায়। বিএনপি তো খুশিতে খুশি। আরে ভাই, আপনাদেরকে ক্ষমতায় এনে ১.৫ বছরের মধ্যে গণঅভ্যুত্থান ঘটিয়ে তারপরে আপনাদেরকে চিরতরে একদম বঙ্গোপসাগরে ফেলে সলিল সমাধি করতে চায়। এটা কি আপনারা জানেন? বঙ্গোপসাগর কেন বললাম? আওয়ামী লীগের জন্য বর্ডার খুলে দিয়েছে ভারত, কিন্তু বিএনপির জন্য কিছুতেই বর্ডার খুলে দিবে না। একদম পুশব্যাক করবে, লাথি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। অতএব বিএনপির দৌড় হবে দক্ষিণমুখী, যেদিকে বঙ্গোপসাগর। ইউনূস সরকার যেভাবে ঘাটতারামি করছে ভারতের সাথে, তারেক রহমান খুব কষ্ট পাচ্ছেন, আমরা জানি। এতে তারেক রহমানের যে ভরসা দিল্লির সাথে সবকিছু স্বাভাবিক হবে, জিতিয়ে দিবে, এটা তো একদম নাই হয়ে যাচ্ছে। কি? ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বাংলাদেশ, রিজওয়ান হাসান। আইসিসি বলুক আর যা বলুক, ভারতের কোনো ভেন্যুতে খেলবে না। প্রয়োজনে বিশ্বকাপ বর্জন করবে। আপনি এটা অবিশ্বাস্য কেন বলেছি? বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করবে, এটা ইমাজিন করেছে বাংলাদেশ? না, ভারতের নোংরামির জবাবে এটা করতে হয়েছে। ভারতও বুঝতে পারেনি। ভারতও এখন মানে আশ্চর্য যে এটা কোন বাংলাদেশ। আমরা মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছি, আরো কত কিছু তো অতীতে করেছি। এই জন্য বাংলাদেশ বিশ্বকাপই খেলবে না, এত কঠোর। ভারত মনে হয় এটা বুঝে নাই, বুঝলে এত বাড়াবাড়ি করতো না। এখন ভারত কঠিন বেকায়দায় পড়েছে মোস্তাফিজ ইস্যুতে। বাংলাদেশ যদি না খেলে, আইসিসির বাপেরও শক্তি নেই বাংলাদেশকে দিয়ে খেলানো। তো দর্শক, এবং ভারত ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায়ে প্রবেশ করবে যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যায়। অতএব ভারতকে কঠিন শিক্ষা দিচ্ছে ইউনূস সরকার। তা সেই জায়গায় তারেক রহমানের উপকারটা করবে কিভাবে? ভারত নিজেরাই তো এখন দৌড়দৌড়ির উপর আছে। তো দর্শক, এই জায়গায় ইউনূস সরকার ভারতকে এমন ভাবে চেপে ধরছে, এমন নাকানি চুবানি দিচ্ছে, তা ভারত তার মেকানিজম ব্যবহার করে যে বিএনপি কে ক্ষমতায় আনবে, এই জায়গায় তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমি আর একটা আলোচনায় এটা স্পষ্ট করেছি, দীর্ঘ আলোচনায় বুঝিয়েছি
যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি মেকানিজম করছে, তাদের মেকানিজম করার সক্ষমতাটা কোথায়, কিভাবে ভারত বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, করতে পারে কিভাবে, সেটা আমি আলোচনা করেছি, এখন করব না, শুনবেন সব দর্শক। তো এখানে ভারতকেই তো নাই করে দিচ্ছে ইউনূস সরকার। তা সেখানে তারেক রহমানের জন্য ভারতের কিছু করাটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি ভারতের দালাল, ভারতই নাই, দালালি করে সফল হওয়া যায় কোন ক্ষেত্রে? যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক, যে যুক্তরাষ্ট্রের অনেক পাওয়ার আছে বাংলাদেশের উপর, সেই সময় যদি আপনি যুক্তরাষ্ট্রের দালাল হন, আমেরিকার দালাল হন, আপনার লাভ আছে। কিন্তু আপনি যদি এখন ভেনেজুয়েলার দালাল হন, লাভ আছে কোনো? চারানার লাভ আছে? নাই। ইসরায়েলের অনেক টাকা পয়সা আছে, সম্পর্ক থাকুক আর না থাকুক, টাকা পয়সা প্রযুক্তি অনেক কিছু দিতে পারে, তার দালাল হলে আপনার লাভ আছে। কিন্তু আপনি যদি হন্ডুরাসের দালাল হন, লাভ আছে কোনো? নাই। কেনিয়ার দালাল হলে লাভ আছে? নেই। তারা দালাল রাখতেই পারে না। এখন বাংলাদেশে ভারতের অস্তিত্বই নাই হয়ে যাচ্ছে, সেখানে তারেক রহমান ভারতের দালালি করে কোনো লাভ আছে? নাই। তো দর্শক, ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বাংলাদেশ, রেজওয়ানা হাসান। তার নির্বাচনের আগে ভারতের সাথে সম্পর্কের এই উত্তেজনা, এটা নিঃসন্দেহে তারেক রহমানের যে আশা ভরসা, সেগুলো এলোমেলো হয়ে যাবে, কারণ ভারত তো এখানে কিছু করতেই পারছে না। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি কথা বলেন। দেখেন, এটা ক্রীড়া উপদেষ্টা বলতে পারে, আবার আইন উপদেষ্টা নিজে ক্রীড়া উপদেষ্টা, কিংবা পররাষ্ট্র উপদেষ্টার কনসার্ন তিনি বলতে পারেন, আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেও বলতে পারেন। কিন্তু পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন, এর মানে কি পুরো ইউনূস সরকারের সম্মিলিত সিদ্ধান্ত। এবং পররাষ্ট্র উপদেষ্টা অতীতে মিনমিন করতেন, কিন্তু এবার কোনো মিনমিন নেই। এবার পররাষ্ট্র উপদেষ্টাও কঠোর, যে না, কোনো সুযোগ নেই। মানে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, ভারতের সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক নেই, অনেকটা এরকমই তো হয়ে গেল। সেখানে তারেক রহমানের কি এমন করবে? সম্পর্ক মাখামাখি থাকলে তো করতে পারত। যেমন হাসিনাকে এতটা 2014 সালে মাখামাখি সম্পর্ক ছিল বাংলাদেশ সরকারের সাথে, সুজাতা সিং এসে জোর করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে দিয়েছে। এখন সম্পর্কই নাই, ভিসাই পায় না, তারেক রহমানের জন্য আহামরি কি করবে? এবং প্রশাসনে ভারতের দালাল যারা আছে তারাও হতাশ হয়ে যাবে যে ভারত তো এখন চাপে পড়েছে, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কই নাই, এখন আমি ভারতের দালালি করে কি আর করবো? এটা তারেক রহমানের জন্য একটা বড় ধাক্কা। দর্শক, শুধু এখানেই নয়, এই পরিবেশ উপদেষ্টা তো বলছেন, খবর আরেকটা আছে, ভারতীয় পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ। এর মানে ভারতীয়দের ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। এর আগে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে ঘুরতে আসলে বেশি ভিসা দিবে না, বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা তার বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হব? এই অবস্থা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। হিসাব ক্লিয়ার। অসাধারণ সম্মিলিত সিদ্ধান্ত ইউনূস সরকার। কি মনে করেন, আপনি একজন মানুষ, আপনি একজন ব্যবসায়ী, অথবা আপনি একটা প্রতিষ্ঠান, আপনি যদি ব্যক্তি হন, ইভেন ব্যক্তি, আপনার নেইবার, আপনার প্রতিবেশী যদি আপনার ক্ষতি করে, আপনার ধান জোর করে কেটে নেয়, আপনার গরুকে দবাই দিয়ে ফেলে, তার ছাগলগুলোকে জোর করে নিয়ে যায়, এবং আপনার সন্তানদের রাস্তাঘাটে মেরে ফেলে, অস্তিত্বের উপরে হাত দেয়, ঠিক ওই প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবেন? নাকি ওই প্রতিবেশীকে আপনি ইলিশ গিফট করবেন, মানে ইলিশ উপহার দিবেন তাদের কাছ থেকে? মানে আমি আপনার বিরুদ্ধে সবকিছু করছি, আমি আপনার অস্তিত্বের উপরে হাত দিচ্ছি, আমি আপনার অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি,
তারপরে আপনি আমাকে ইলিশ উপহার দিবেন, আমার কাছ থেকে আপনি আহ চাল আমদানি করবেন, আমার কাছ থেকে পণ্যদ্রব্য আমদানি করবেন, আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার প্রতি মাসে দিতে থাকবেন, যাতে আমি আরো শক্তিশালী হই, যাতে আপনাকে সহ পুরো পরিবারকে আমি খুন করে নিশ্চিহ্ন করে দিতে পারি। সিম্পল একটা কথা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনি কি এমন প্রতিবেশী জেকব মিল্টন অথবা অন্য কোনো ব্যক্তি কারোর সাথে কি আপনি এই সম্পর্কটা রাখবেন কিনা? ব্যক্তি জীবনে আমরা অনেক সময় দেখেছি, যে মুহূর্তে আমরা দেখি আমাদের কোনো আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত, আমি যদি চিন্তা করি যে লোকটা চাঁদাবাজ, এই লোকটা সমাজে খারাপ, এই লোকটা আমাকে খুন করতে পারে, আমার সন্তানকে খুন করতে পারে, জায়গা জমি দখল করতে পারে, আমি কি ওই লোকটাকে শক্তিশালী করব আরো? আমি তার সাথে কি সম্পর্কটাকে আরো মজবুত করব? আমি সম্পর্ক মজবুতের জন্য তাকে আমি ইলিশ উপহার পাঠাবো, নাকি আমি তার সাথে বাণিজ্যের মাত্রা বাড়িয়ে দিয়ে তাকে আরো শক্তিশালী করব, সে যাতে আরো বেশি জোর করে আমার উপর আঘাত করতে পারে? আমরা কি এই কাজটা করব? কি মানব জাতি হিসাবে যোগ্যতা, অভিজ্ঞতা, দেশপ্রেম এগুলোর কথা বাদ দেন, আমি ব্যক্তি আপনার চোখের দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি এমন কারো সাথে সম্পর্ক রাখবেন কিনা? একা একা একটু চিন্তা করে দেখেন। আমি যদি আপনাকে বলি, মানে এটা রাগের কথা না, আমি আপনাকে বলি, আমি ধরেন আমার একটা বাচ্চা জন্ম হলো, জন্মের পরের থেকে আমার বাচ্চা গিফট দিয়ে, জামা কাপড় দিয়ে, ঔষধ দিয়ে, খাওয়া দিয়ে সাহায্য করা তো দূরে থাক, আমার বাচ্চাটাকে খুন করার জন্য, আমার নবজাতক বাচ্চাটাকে খুন করার জন্য খুনি হায়ার করা হলো, খুনিদেরকে দল বেঁধে পাঠানো হলো। কোথায়? পার্বত্য চট্টগ্রামে পাঠানো হলো ফন্তুল আরমান নেতৃত্বে, যে একটা নতুন জাতি যারা স্বাধীনতা পেয়েছে সেখানে জঙ্গি তৎপরতা আমরা শুরু করে দেব, ভাষী যাকে পাই তাকে জবাই করা হবে। ওখানকার লোকজনদেরকে বলা দরকার যে তোমরা এখানে নতুন আর একটা রাষ্ট্র ডিক্লেয়ার করে দাও। আমি তার সাথে সম্পর্ক রাখবো? ডক্টর শ্রোতা, গত 54 বছরে বাংলাদেশের যত খুনি, ধর্ষক, দেশদ্রোহী, কিডন্যাপার, মানে অপহরণকারী, দুর্বৃত্ত যারাই আছে, ব্যাংকার, চুরি করে, ব্যাংকের টাকা চুরি করে, ঋণ নিয়ে পালিয়ে গিয়ে, খাবার আশ্রয় স্থল যদি হয় ভারত, এবং আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়, আমাদের পররাষ্ট্র নীতিকে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়, আমাদের বিচার ব্যবস্থার প্রতি যদি মিডল ফিঙ্গার দেখানো হয়, আমরা কি করব? ওই ভারতকে ইলিশ মাছ পাঠাবো? ওই ভারত থেকে কয়েক হাজার মেট্রিক টন চাল আমদানি করব? ওই ভারতে বাংলাদেশের ডিজিএফআই এর 5 জন মহাপরিচালক ওখানে, আমি যদি এফসিআরমি কে জিজ্ঞাসা করি যেই অফিসার গুলো ভারতে পালায় গেছে ডিজিএফআই, তাদের অবসর ভাতা কি বন্ধ করা হয়েছে? ডিজিএফআই যেই 5 জন, মোল্লা আকবর, জেনারেল আকবর, সাইফুল, আমির, যাদের নাম আমি এই মুহূর্তে বললাম না, আমার মনে নেই, আমি তাদেরকে আবার বলবো, পেনশন বন্ধ করা হয়েছে? বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি এফসিআরমি কে জিজ্ঞাসা করছি, আপনারা কি তাদের পেনশন বন্ধ করেছেন? সেনা সদর এমএস ব্রাঞ্চের এমএস কে জিজ্ঞাসা করছে, আপনারা কি তাদের পেনশন, সুযোগ সুবিধা, বাড়ি ঘর এগুলো কি সব ক্যান্সেল করছেন? করেন নাই।
তো যত সেনা কর্মকর্তা এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে যত পুলিশ, যত বিডিআর, যত সরকারি কর্মকর্তা কর্মচারী ভারতে পালিয়ে গেছে, আপনারা কি তাদের পেনশন স্টপ করেছেন? তাদেরকে কি অবসর ভাতা বাদ দিয়ে তাদেরকে কি আপনারা বরখাস্ত করেছেন? আপনারা কি তার কোনো প্রজ্ঞাপন জারি করেছেন? দর্শক শ্রোতা, আমরা যদি শুধু বলতেই থাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ওইটা করে নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি এভাবে অন্ধ বা বধির করে রেখে এই কাজগুলো করা না হয়, তাহলে কি করা হবে? আগের কোন এক সেনা প্রধান, যাকে আমরা বলি মাফিয়া সেনা প্রধান আজিজের অবসর ভাতা কি ক্যান্সেল হয়েছে? আজিজকে কি প্রসিকিউট করা হয়েছে? আজিজের পাশায় কি বাস দেওয়া হয়েছে? তার নামে যে জমি অ্যালট করা হয়েছিল আর্মি থেকে, ওটা কি ক্যান্সেল হয়েছে? তাহলে বাংলাদেশে এটা কি অলিখিত আইন যে আপনি খুন করতে পারবেন, আপনি ডাকাতি করতে পারবেন, আপনি ব্যাংক লুট করতে পারবেন, আপনি কাউকে কিডন্যাপ করতে পারবেন, আপনি কাউকে ধর্ষণ করতে পারবেন? আপনার দায়িত্ব শুধু একটা, ভারতীয় বর্ডারে যাবেন এবং ক্রস করবেন। ভারত আপনাকে ফেরত দেবে না এবং ভারতের কিছু যায় আসে না, কারণ আমরা ভারতে আমরা ইলিশ উপহার পাঠাই, ভারত থেকে আমরা চাল আমদানি করি, ভারতে আমরা প্রতি মাসে ক্যাপাসিটি চার্জ বাবদ আমরা এখনো আদানিকে মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাই। আমাকে বলবে জেকব সাহেব আপনি রাষ্ট্রীয় এগ্রিমেন্ট, রাষ্ট্রের বিভিন্ন কিছু আপনি জানবেন না। যদি আপনাদের কারো হেডাম থাকে আমাকে বুঝানোর, যে আমি বুঝবো না, তাদের কাউকে কি আমি ইনভাইট করতে পারি যে আসেন আমার সাথে একটু কথা বলেন? আমি যদি আপনাদের সাথে কথা বলতে চাই, ওই মুহূর্তে তো পুরুষের মতো পাছার উদলা করে আপনারা দৌড়ান এবং দৌড়ের এক পর্যায়ে দেখি আপনারা আর বাংলাদেশের মধ্যে নাই, আপনারা ভারত সীমান্ত ক্রস করেছেন। আজকে স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা যদি আমি বলি, যদি আপনাদের মাথায় ঢুকে, বাংলাদেশের সকল অপরাধীদের স্বর্গ রাজ্য যদি হয় ভারত, বাংলাদেশের ভিতরে যত প্রকার অপরাধ হয় এই অপরাধীদের শেষ আশ্রয়স্থল যদি হয় ভারত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের আইন মন্ত্রণালয় আজ পর্যন্ত একটা মেসেজ ভারতকে দিয়েছে যে তোমাদের সাথে আমাদের যত প্রকার চুক্তি আছে আমরা ক্যান্সেল করলাম অথবা উইথহেল্ড করলাম আনটিল ফার্দার রিভিউ। একটা টাইম ফ্রেম দিয়ে যদি তাদেরকে বলা হয় যে তোমরা যদি সমগ্র অপরাধীদেরকে বাংলাদেশে ফেরত না দাও, নো মোর পেমেন্ট, নো মোর গিফট, নো মোর ইম্পোর্ট। এটা কি কেউ বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বলে নাই, আসিফ নজরুল বলে নাই, বাণিজ্য উপদেষ্টা বলে নাই, পররাষ্ট্র উপদেষ্টা বলে নাই, উপদেষ্টা বলে নাই। কে বলবে? ওয়াকার? কে বলবে? বিএনপির আমির খসরু? বিএনপির সালাউদ্দিন? কে বলবে? বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নামানুল্লাহ আমান? কেউ বলার মতো নেই। অর্থাৎ কি জানেন, বাংলাদেশ, আমি কাব্যের ভাষায় না ঠান্ডা মাথায় বলবো, কোথাও কেউ নেই।
আপনারা বারবার বলেন বাংলাদেশে ইন্ডিয়ান বিরোধী এইটা হইছে, বাংলাদেশে ইন্ডিয়ান বিরোধী আন্দোলন হইতেছে, বাংলাদেশে এইটা হইছে সেইটা হইছে, আপনারা বলেন না? তো বলার রেজাল্ট কোথায়? আমরা যেই দেশের অধিবাসী, সেই দেশের সরকার প্রধান, সেই দেশকে যারা রিপ্রেজেন্ট করে, তাদের মধ্যে থেকে একজন মানুষ দায়িত্ব নিয়ে বলে নাই যে ভারত এই কাজগুলো করছে না। এক, দুই, দেশের অভ্যন্তরে থেকে যেসব সেনা অফিসার, পুলিশ অফিসার, সিভিল অফিসাররা ভারতে পালিয়ে গেছে, তাদের অবসর ভাতাটা এখন পর্যন্ত ক্যান্সেল করা হয় নাই। তাদের স্ত্রী পুত্র কন্যারা ভারতে বসে, দেশে বসে, আমেরিকায় বসে ওই অবসর ভাতা এনজয় করছে এবং সরকারের টাকায় ওই টাকাগুলো দেয়া হচ্ছে। কেন রে কুত্তার বাচ্চা? এই কুত্তার বাচ্চারা, পজিশন হোল্ড করে শুয়োরের বাচ্চারা উপদেষ্টা বানাইছিস। কুত্তার বাচ্চারা তোমরা বৈশা বৈশা হারাম করা বিষ খাবো, চিন্তা করো। আমরা তো এখানে বলছি হারামি ভাই, ওদেরকে হারাম খাওয়াই বাচ্চারা। কুত্তার বাচ্চারা তোমাদের ভিতরে ওই আক্কল জ্ঞান নাই? বাংলাদেশ থেকে যেসব সেনা অফিসাররা ভারতে পালাইছে, বাংলাদেশের যেসব সেনা অফিসারদেরকে গুম খুনের সাথে জড়িত করে আদালতে ধাপ করিয়েছে, তাদের পেনশন ভাতা কি এখনো দেওয়া হয়? আপনারা কে জিজ্ঞাসা করেছেন এটা? বাংলাদেশের সবাই শুধু বলে আরে বাবারে বাবা, আমি এনসিপি নেতা, আমি জামাত নেতা, আমি ভারত বিরোধী নেতা, আমি অমুক ইউটিউবার, অ্যাক্টিভিস্ট। আর কবে? আপনারা একের পর এক ভণ্ডামি করে যাবেন। আর সত্য কথা বলতে গেলে না, এই কথাগুলো বলা যাবে না।